প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের আরো একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান ব্যাংক সমন্বয় বিবরণী পর্ব 5। এই পর্বে আমি ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত একটি ব্যাপক উদাহরণের মাধ্যমে, অর্থাৎ প্রায় 20 থেকে 25টি লেনদেনের মাধ্যমে, বিশেষ করে বিভিন্ন বই, টেস্ট পেপারের হতে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমি একটি অঙ্ক তৈরি করেছি। সেই অঙ্কটি যদি আমি সমাধান করতে পারি, আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে আশা করি ব্যাংক সমন্বয় বিবরণীর যে কোনো সমস্যার সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। তো চলো আমি পর্যায়ক্রমে এই নিয়ম সহ এই একটি ব্যাপক অঙ্ক আলোচনা এবং সমাধানের চেষ্টা করব। আলোচনা আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। শিখন ফল, আজকের আলোচনার শিখন ফল হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীতে কোন কোন লেনদেনগুলি যোগ হবে এবং কোন কোন লেনদেনগুলি বিয়োগ হবে, এই সংক্রান্ত একটি ব্যাপক অঙ্ক আমি উপস্থাপনের মাধ্যমে তোমাদের কোনগুলি যোগ হবে এবং কোনগুলি বিয়োগ হবে সেগুলি তোমরা ভালো মতো ব্যাখ্যা করতে পারবে এবং জানতে পারবে। তো আমরা এখন অঙ্কে চলে যাই। বিশেষ করে এই একটি প্রথম উদাহরণটি লক্ষ্য করি। আমি একটা একটা করে লেনদেন উপস্থাপন করার চেষ্টা করব এবং একটি একটি করে লেনদেন আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব, যাতে লেনদেনটি একটু বড় করে উপস্থাপন করে তোমরা ঠিক মতো এবং ভালো মতো বুঝতে পারো। কেননা সব লেনদেন যদি একসাথে দেখায় তাহলে লেখাগুলো অনেক ছোট ছোট হবে, তোমাদের দেখতে প্রবলেম হবে। সেজন্য আমি একটা একটা করে লেনদেন আলোচনা করার চেষ্টা করব। তো লক্ষ্য করি, প্রথমে অঙ্কের শুরুতে বলা আছে যে 2020 সালের 31শে মার্চ তারিখে রবি অ্যান্ড গোং এর নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 26,000 টাকা এবং ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 32,000 টাকা। অর্থাৎ আমরা জানি নগদান বই এবং ব্যাংক বিবরণী, আজকে আমার 5 নাম্বার ক্লাস। নগদান বই হচ্ছে বিশেষ করে আমানতকারী বা প্রতিষ্ঠান সংরক্ষণ করে এবং তৈরি করে, এবং ব্যাংক বিবরণী হচ্ছে ব্যাংক প্রস্তুত করে এবং সংরক্ষণ করে। তো এইগুলি সম্পর্কে তোমরা অবশ্য পূর্বের ক্লাসগুলি দেখে জেনেছো। তো এখন আমরা অঙ্কের ছক যদি লক্ষ্য করি, যে তথ্য অনুসন্ধান করে উদ্বৃত্তের গড় মিলের কারণগুলি নিম্নরূপ বলে অনেকগুলি লেনদেন এখানে থাকবে, কিন্তু আমি সব লেনদেন দেখাচ্ছি না, আমি একটা একটা করে লেনদেন দেখাবো। এইটার পরে আবার পরের পেজে যে আরেকটা লেনদেন দেখাবো। এইভাবে আলোচনা করব যাতে তোমাদের প্রত্যেকটা লেনদেন একটু বড় করে তোমরা দেখতে পারো এবং বুঝতে পারো, ব্যাখ্যা সহ আমি আলোচনা করতে পারি। তো এই ক্ষেত্রে ব্যাংক সমন্বয় বিবরণীর ছক যদি আমরা লক্ষ্য করি, এই যে ব্যাংক সমন্বয় বিবরণীর ছক আমরা এইভাবে অঙ্কন করে থাকি। উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হয়, আমরা প্রতিষ্ঠানের নাম এই যে রবি অ্যান্ড গোং লিখবো। এখানে জায়গা সংক্ষিপ্ততার কারণে আমি লিখতে পারি নাই, তোমরা লিখে নেবে ওই ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে প্রতিষ্ঠানের নাম। তো ব্যাংক সমন্বয় বিবরণী 31শে মার্চ 2020 তারিখে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করব। যে তারিখ দেওয়া থাকবে সেই তারিখ লিখব। এবার আমাদের কি বলছেন, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা? 26,000 টাকা। এটা নিয়ে যদি অঙ্ক শুরু করি তাহলে এখানে প্রথমেই লিখব নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 26,000 টাকা। তার সাথে কিছু আইটেম যোগ করব, কিছু আইটেম বিয়োগ করব। আমি আবারও বলি, এই 26,000-এর সাথে কিছু 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 বিষয় আমরা যোগ করব, কিছু কিছু লেনদেন যেগুলি দ্বারা ব্যাংকে জমা বৃদ্ধি পাবে সেগুলি আমরা যোগ করব, এবং যেগুলি দ্বারা ব্যাংক জমার পরিমাণ কমে যাবে সেগুলি আমরা বিয়োগ করব। আমি পূর্বের ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম কোনগুলি যোগ হবে, কেন যোগ হবে, কোনগুলি বিয়োগ হবে, কেন বিয়োগ হবে। আশা করি তোমরা 4 নাম্বার ক্লাসটা দেখেছো। হিসাব বিজ্ঞান হচ্ছে একটার সাথে আরেকটা ধারাবাহিকভাবে লিঙ্ক থাকে, সেজন্য সব ক্লাসগুলি না দেখলে তোমাদের বোঝা কষ্ট হবে, সমস্যা হবে। সেজন্য আমি অনুরোধ করব, আমার প্রতিটি পর্ব পর্যায়ক্রমে যদি ধারাবাহিকভাবে তোমরা দেখো তাহলে তোমাদের এই হিসাব বিজ্ঞান প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না, তোমরা নিজে নিজে বাসায় বসে এই অঙ্ক হিসাব বিজ্ঞান শিখতে পারবে। তো যোগ হবে যেগুলি সেগুলি আমরা যোগ করব, এবং বিয়োগ হবে যেগুলি আমরা যোগ বিয়োগ করার পরে এইখানে যে টাকা পাবো সেই টাকাটা হবে এই টাকাটা। তোমরা হয়তো বলতে পারো যে স্যার এইখানে তো আমি ডট ডট দিলাম, দাগ দিলাম, তাই না? এখন এইখানে মাঝখানে আমি 25টা লেনদেন লিখবো। তো 25টা লেনদেন কি এখানে লেখা সম্ভব? সম্ভব না। সেজন্য কোনগুলো যোগ হবে আমি একটা একটা করে আলোচনা করবো আর দেখাবো, কোনগুলি বিয়োগ হবে আমি একটি একটি করে আলোচনা করব, এবং শেষে আমাদের এই টাকার সাথে যোগ বিয়োগ করে শেষে যে টাকাটা পাবো সেটা হচ্ছে এইটা। আর যদি আমরা এই 32,000 নিয়ে অঙ্ক শুরু করি তাহলে আমরা এই শেষে যোগ বিয়োগ করে যে টাকা পাবো সেটা হচ্ছে এই 26,000। তো চলো আমরা এখন এই 26,000-এর সাথে যেগুলি যোগ হবে, নগদান বইয়ের জেরের উদ্বৃত্তের সাথে যেগুলি যোগ হবে সেই লেনদেনগুলি আমি এখন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একটা একটা করে আলোচনা করার চেষ্টা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই যে লক্ষ্য করি, চেক
বকেয়া চেক বা ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত বা ভাঙানো হয়নি 5,000 টাকা। অর্থাৎ চেক ইস্যু করেছি বা পাওনাদারকে দিয়েছি, সেই চেকটা ব্যাংক থেকে সেই চেকের টাকা তোলেনি। এই লেনদেন দ্বারা বোঝায় আমার ব্যাংকে টাকা বেশি আছে। কেন বেশি আছে আমি আবারও বলি, বকেয়া চেক বা চেক ইস্যু করেছি কিন্তু ব্যাংক থেকে যাকে চেকটা দিয়েছি সে ব্যাংক থেকে টাকা তোলেনি। আমি যখন চেক দিয়েছি তখন তো আমি নগদান বই থেকে বিয়োগ করেছি, বাট ব্যাংক বিয়োগ করেনি। কেন করেনি? ব্যাংকে উপস্থাপিত হয়নি বা চেকটা এখনো যাকে দিয়েছি সে চেকটা ব্যাংক থেকে ভাঙায়নি। তাহলে ব্যাংকে টাকা বেশি আছে। এই লেনদেনটি অন্যভাবেও থাকতে পারে এইভাবে, পাওনাদারকে ইস্যুকৃত 7,000 টাকা যার মধ্যে 2,000 টাকা 31 মার্চ তারিখের মধ্যে ব্যাংকে পরিশোধিত হয়েছে। অর্থাৎ এখানে সরাসরি বলা আছে 3,000 টাকা উপস্থাপিত হয়নি, 5,000 টাকা উপস্থাপিত হয়নি। আর এখানে বলা আছে 7,000 টাকার মধ্যে 2,000 টাকা পরিশোধিত হয়েছে। তাহলে পরিশোধিত হয়নি কতটুকু? এই 5,000 টাকা। এই 5,000 টাকাই এইভাবে সেন্টেন্সে লেখা থাকতে পারে বা তোমাদের এই লেনদেনে লেখা থাকতে পারে। সেজন্য আমাদের এটা সমাধান হচ্ছে এই যে প্রথমে লিখবো ওই 26,000 টাকা, তারপর লিখবো যোগসমূহ, যোগসমূহ লেখার পরে এখানে লিখবো যে এই যোগের মধ্যে লিখবো চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি। এখন তোমাদের এই ক্ষেত্রে প্রবলেম হতে পারে একটু, সেটি হচ্ছে যেটি আমি যেহেতু একজন সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের যখন খাতা দেখি তখন লক্ষ্য করেছি এই লেখাটা শিক্ষার্থীরা সাজিয়ে লেখা একটু শিক্ষার্থীদের কঠিন হয়। তোমাদের আমি বলবো সেটি হচ্ছে এই ইস্যুকৃত চেক যদি উপস্থাপন না হয় যেভাবেই থাকুক না কেন তোমরা এইভাবে লিখতে পারো, চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি। এই সেন্টেন্সটা সুন্দরভাবে লিখতে পারো। তারপর টাকা কত লিখবো? টাকা লিখবো এই 5,000 অথবা এই 7,000 থেকে 2,000 বিয়োগ করে 5,000। এই লেনদেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় এসে থাকে। তাই আমরা এই ইস্যুকৃত চেক কিন্তু উপস্থাপিত হয়নি, এটি যদি নগদান বইয়ের জেরের সাথে আমরা অঙ্ক করি, জের নিয়ে যদি শুরু হয় তাহলে যোগ হবে। কেন যোগ হবে? ব্যাংকে যেহেতু উপস্থাপিত হয়নি তা ব্যাংকে টাকা জমা টাকা বেশি আছে, বেশি থাকলে যোগ হবে। আর যদি আমরা পাস বই মোতাবেক বা ব্যাংক বিবরণী মোতাবেক অঙ্ক শুরু করতাম তাহলে এটা বিয়োগ হতো, যেটি আমি সবার শেষে দেখাবো। একসাথে দুইটা যদি দেখাই তাহলে তোমাদের একটু কঠিন হবে। সেজন্য আগে আমি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু করলে কোনগুলি যোগ হয় কোনগুলি বিয়োগ হয় সেগুলি বিস্তারিত আলোচনা করব। তাহলে তোমাদের একটা নিয়ম জানা থাকলে আরেকটি জানা সহজ হবে। তো এই ক্ষেত্রে আমি একটু নিচে দেখাই এই ঘটনাটা কি ঘটেছে। 5,000 টাকা আমরা যখন ইস্যু করেছি আমরা এই নগদান বই থেকে বিয়োগ করেছি 5,000, কিন্তু ব্যাংক বিয়োগ করেনি। ব্যাংক বিয়োগ করেনি। কেন করেনি? এই যে বলছে উপস্থিত হয়নি। সেজন্য আমরা কি করব? আবার সমাধানের জন্য এখন যোগ করব। তাহলে যোগে বিয়োগে আমার ব্যাংকের সাথে মিলে যাবে। ব্যাংক সম্বন্ধে বিবরণী করার উদ্দেশ্য হচ্ছে ব্যাংকের সাথে মিল করা। পরের লেনদেনটি লক্ষ্য করি, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে। একজন দেনাদার যদি সরাসরি ব্যাংকে জমা দেয় তাহলে কি ঘটে? ব্যাংক জমা বৃদ্ধি পায়, কিন্তু সেটা আমি নগদান বইতে লিখিনি। এটা অন্যভাবেও থাকতে পারে। একজন দেনাদার সরাসরি ব্যাংকে 6,000 টাকা জমা দিয়েছে যা নগদান বইতে লেখা হয়নি, এইভাবেও লেখা থাকতে পারে। তাহলে এটি দ্বারা কি বোঝায়? ব্যাংকে টাকা বেশি আছে, তাহলে যোগ হবে। তাহলে আবার আমরা এরকম শক টানবো, একটু দ্রুত টানলাম। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত যে 26,000 ছিল তার সাথে কি হবে? যোগ হবে। তো এখানে আমরা যোগ করব। এখানে আমি যোগের ক্ষেত্রে এখানে আমরা 2 নাম্বার দিতে পারি অথবা নাম্বার এখানে সিরিয়াল দিতে পারি। 1 নাম্বার হয়ে গেছে, আমরা 2 নাম্বার দিতে পারি, সমস্যা নাই। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা নগদান মুক্ত হয়নি, এই কথাটা লিখতে পারি। ভাষা লিখতে পারি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদান বইতে লেখা হয়নি বা নগদান ভুক্ত হয়নি বলে এই 6,000 টাকা এখানে লিখব যোগের ঘরে। কেন যোগের ঘরে লিখব? দেনাদার ব্যাংকে জমা দিছে, তো দেনাদার ব্যাংকে জমা দেওয়ার ফলে আমার ব্যাংক জমা কিন্তু বৃদ্ধি পেয়েছে। ব্যাংকে কিন্তু যোগ করেছে 6,000 টাকা, ব্যাংক বিবরণীতে 6,000 টাকা যোগ করেছে। তাহলে আমাকে যদি মিলাতে হয় তাহলে এখন আমাদেরও 6,000 টাকা যোগ করতে হবে, সেই জন্য এখানে যোগের ঘরে লিখলাম। পরের লেনদেনটি লক্ষ্য করি, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায়। ওই একই রকম
যেমন এটি অন্যভাবে লেখা থাকতে পারে 5,000 টাকার একটি প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক যেহেতু আদায় করেছে, ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, সেজন্য এটি আমাদের, যেহেতু ব্যাংক মনে করে 5,000 টাকা যোগ করেছে, তাহলে আমরাও এই 5,000 টাকা এখন যোগ করব। সেজন্য এটি আমাদের এই যোগের ঘরে লিখবো 5,000 টাকা। অর্থাৎ ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, তাই আমরাও, যেহেতু ব্যাংক যোগ করেছে, তাই আমরা যোগ করব। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে। তো ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে, তাহলে ঘটনাটা কি ঘটেছে? ব্যাংক যোগ করেছে। কত টাকা যোগ করেছে ব্যাংক? 1,000 টাকা। ব্যাংক 1,000 টাকা যোগ করেছে ব্যাংক বিবরণীতে, কিন্তু সেটা আমার নগদান বইতে লেখা হয়নি। তাহলে এখন সমাধান করতে হলে আমাদের এইভাবে এই যোগের ঘরে লিখব যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নগদানভুক্ত হয়নি। এই আমরা লেনদেনটি লিখে বা এই বাক্যটি লিখে এখানে আমরা এই 1,000 টাকা এখানে যোগ করব। কেন যোগ করব? ব্যাংক যেহেতু যোগ করেছে, আমরা নগদান বইয়ের সাথেও যোগ করলে আমাদের দুই দিক সমান সমান হচ্ছে। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হবে ব্যাংকের সাথে মিল করা, ব্যাংক বিবরণীর সাথে মিল করতে হবে নগদান বইকে। সেই উদ্দেশ্যে যদি করি, তাহলে ব্যাংক যেহেতু যোগ করেছে, আমরা নগদান বইতেও যোগ করব। সেজন্য এখানে যোগ করা হয়েছে, এই যোগের মধ্যে লেখা হয়েছে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। ব্যাংক অনেক সময় আমার যে টাকা জমা আছে তার উপরে সুদ ব্যাংক জমা করে। তো ব্যাংক যদি সুদ জমা করে, তাহলে আমার ব্যাংক জমা বৃদ্ধি পায়। তো ব্যাংক জমা বৃদ্ধি পেলে তো আমার ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে। সেই জন্য আমার এই লেনদেনটিও এই যোগের ঘরে লিখতে হবে। এই যে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ বলে এই 1,000 টাকা যোগের ঘরে লিখতে হবে। অর্থাৎ ব্যাংক যেহেতু যোগ করেছে, আমরাও যোগ করব। যেহেতু বলেছে নগদান বইতে লেখা হয়নি, এই যে ব্যাংক জমার সুদ 1,000 টাকা। ব্যাংক সুদ মঞ্জুর আর ব্যাংক জমার সুদ এক কথা। আমি কিন্তু এই প্রত্যেকটা লেনদেন ডাবল ডাবল দেখাচ্ছি। তাহলে আজকে যদি আমরা 25টা লেনদেন শিখি অথবা 24টা লেনদেন শিখি, তাহলে কিন্তু 48টা লেনদেন ডাবল শেখা হবে। কারণ আমি একজন হিসাব বিজ্ঞানের রাইটার, আমার নিজেরও লেখা বই আছে। তাই আমি এই নিজের মতো করে উপস্থাপন করার চেষ্টা করছি, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। লক্ষ্য করি, ব্যাংক জমার সুদ 1,000 টাকা ব্যাংক যোগ করেছে, তাই আমরাও যোগ করব। সেজন্য যোগের ঘরে লিখবো। যেহেতু বলেছিল নগদান বইতে লেখা হয়নি, এখনই লিখলাম। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। শেয়ারে বিনিয়োগের লভ্যাংশ 7,000 টাকা ব্যাংকে জমা হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। অর্থাৎ ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। ব্যাংক লভ্যাংশ 7,000 টাকা আদায় করে আমার হিসাবে যোগ করেছে, তাহলে আমার ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। যেহেতু ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, তাই আমরা কি করব? এটাও কিন্তু আমরা এই যোগের ঘরে লিখব। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, এই 7,000 টাকা প্রথম ঘরে যোগের ঘরে লিখব। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় নগদান বইতে লেখা হয়নি, এই ভাষাটা আমরা লিখতে পারি। অর্থাৎ ব্যাংক 7,000 টাকা লভ্যাংশ আদায় করে আমার অ্যাকাউন্টে জমা করেছে। ব্যাংক 7,000 টাকা ব্যাংক বিবরণীতে আমার অ্যাকাউন্টে 7,000 টাকা জমা করেছে। এখন ব্যাংকের সাথে যদি মিল করতে হয়, তাহলে আমাকেও যোগ করতে হবে। সেজন্য আমরা নগদান বইতেও যোগ করলাম, তাহলে দুই দিক সমান সমান হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায়, অর্থাৎ প্রাপ্য বিলের অর্থ আদায় করা হয়েছে 8,000 টাকা, ব্যাংক আদায় করে আমার অ্যাকাউন্টে যোগ করেছে, তো আমার ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। এই ভাষাটা অন্যভাবে থাকতে পারে। ব্যাংক কর্তৃক 8,000 টাকার একটি প্রাপ্য নোট আদায়, কিন্তু নগদান বইতে লেখা হয়নি, প্রাপ্য বিল বা নোট। তাহলে এটাও যোগ যেহেতু হবে, তাহলে আমরা যোগের ঘরে লিখব। যোগের ঘরে লিখব ব্যাংক কর্তৃক প্রাপ্য নোটের অর্থ আদায় যা নগদানভুক্ত হয়নি। কত টাকা? 7,000 টাকা। ঘটনাটা কি ঘটেছে? ব্যাংক বিবরণীতে যোগ করেছে কত টাকা? 8,000 টাকা। এখন আমরা নগদান বইতে লিখি নাই, তাহলে নগদান বইতে আমরা এখন যোগ করব। নগদান বইতে যদি যোগের ঘরে লিখি, নগদান বইতে যদি যোগ 8,000 করি, তাহলে কিন্তু দুইটা সমান সমান হচ্ছে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্যাংক বিবরণী আর নগদান বই মিল করা। সেজন্য এই উদ্দেশ্যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। দেনাদারের নিকট হতে 5,000 টাকার একটি চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলেও নগদান বইতে লেখা হয়নি।
এই ঘটনাটা কি ঘটেছে, আমরা দেনাদারের কাছ থেকে একটা চেক পেয়ে আমরা ব্যাংকে জমা দিয়ে এসেছি। কয় টাকা? 5,000 টাকা। তো ব্যাংকে যখন জমা দিলাম তো ব্যাংক তো যোগ করবে 5,000 টাকা, কিন্তু আমার এখানে লেখা হয়নি, লেখা বাদ পড়ে গেছে। আবারও বলি, দেনাদারের নিকট থেকে চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তো ব্যাংক তো যোগ করেছে, ব্যাংক বিবরণীতে যোগ করেছে, কিন্তু আমরা নগদান বইতে লেখা হয়নি, মানে কি এখানে লেখা বাদ পড়েছে। তো ব্যাংকে টাকা বেশি আছে, ব্যাংক যেহেতু যোগ করেছে আমরা যোগ করব, সেজন্য আমরা সব অঙ্কন করে এইখানে যোগের ঘরে লিখবো চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, নগদানভুক্ত হয়নি বলে এই 5,000 টাকা আমরা এইখানে লিখব। তাহলে কি হলো, আমাদের নগদান বইতেও এই 5,000 টাকা লিখলাম এখন, আবার ব্যাংক বিবরণীতেও ব্যাংক 5,000 টাকা লিখেছিল, ব্যাংক জমা চেক জমা দেওয়ার ফলে তার দুই দিক সমান সমান হলো। ব্যাংক কর্তৃক ভুলবশত অন্য হিসাবে চেক অত্র হিসাবে জমা, অর্থাৎ এটা অন্যভাবে বলা যায়, অন্য হিসাবে জমাকৃত 5,000 টাকার একটি চেক ভুলবশত ব্যাংক আমাদের হিসেবে জমা করেছে। তো ভালো কথা, আর একজন ব্যাংকে টাকা জমা দিতে গেছে, ব্যাংক ভুলে আমার অ্যাকাউন্টে জমা করেছে। তো এইটার জন্য খুশি হওয়ার কিছু নাই, কেননা ব্যাংক আবার ওটা বিয়োগ করে দিবে, অটোমেটিক, সমস্যা নেই। কিন্তু আপাতত আমাদের যা করতে হবে এই লেনদেনটার সমাধান, সেটি হচ্ছে এই লেনদেনটিও কিন্তু যোগ হবে, এই লেনদেনটিও কিন্তু যোগ হবে। এখন বিষয়টা বলি কেন যোগ হবে। আমরা এই যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু করলাম, তাহলে এই লেনদেনটি যোগ হবে, অন্য হিসাবে চেক ভুলবশত আমাদের হিসাবে জমা 5,000 টাকা যোগ হবে। এখন তোমাদের হয়তো মনে হতে পারে ব্যাংক ভুল করে জমা করলো, তো আমরা যোগ করবো কেন, তাই না? বিষয়টি হচ্ছে ব্যাংক তো বিয়োগ করলে হয়ে যায়, কিন্তু ব্যাংক বিয়োগ করলে তো পরে, ব্যাংক এই মুহূর্তে বিয়োগ করবে না, ব্যাংক তাদের মতো বিয়োগ করবে। এই ব্যাংকের ঘরে কাজ করার ক্ষমতা আমাদের নাই, আমরা যা করবো নগদান বইতে করবো। সেই জন্য ব্যাংক যেহেতু অন্যজনের টাকা আমার অ্যাকাউন্টে ভুল করে জমা করেছে, তাই আমাকে এই ব্যাংক বিবরণীর সাথে মিল করার জন্য আমাকেও নগদান বইতে যোগ করতে হবে। যোগ করে ব্যাংকের সাথে ব্যাংক ভুল করলো, আমি ভুল করে মিলিয়ে দিলাম। এখন তোমাদের হয়তো মনে হতে পারে যে এটা তো সঠিক হলো না, ব্যাংক ভুল করেছে বলে আমরাই ভুল করব। এই জন্যই আমাদের সংশোধিত জের পদ্ধতি বলে একটা আবার পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা হচ্ছে আধুনিক পদ্ধতি। যদিও সেই পদ্ধতিতে তোমাদের অঙ্ক বোর্ড পরীক্ষায় কম আসে, সেজন্য আমি এই পদ্ধতি আলোচনা করছি একক জের পদ্ধতিতে। তো একক জের পদ্ধতিতে এই লেনদেনটা নগদান বই জেরের সাথে যোগ হবে। কেন যোগ হবে? ব্যাংকে বেশি আছে, আমরা বেশি যোগ করব, আর ব্যাংকে যদি কম থাকে তাহলে আমরা বিয়োগ করব। ব্যাংক ভুলে যোগ করেছে, আমরা যোগ করে ব্যাংকের সাথে মিলাবো। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে ব্যাংক বিবরণীর সাথে নগদ বইয়ের জের মিল করা, সেই উদ্দেশ্যে আমরা যোগ করব, কেননা ব্যাংক যোগ করেছে। আশা করি বুঝতে পেরেছ। $10,000 টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ভুলবশত নগদান বইতে 1,000 টাকা লেখা হয়েছে। এটির মজার কাহিনী ভালো করে লক্ষ্য করি, তাই না? 10,000 টাকার একটি চেক আমি ব্যাংকে জমা দিয়ে এসেছি সুন্দর করে, কিন্তু আমি নগদান বইতে লিখেছি 1,000 টাকা। তো এটাও আমার কত টাকা কম লিখেছি, 9,000 টাকা, সেটা যোগ হবে। তো আমরা এই যে নগদান বইয়ের জেরের সাথে যোগ করব। জমাকৃত চেকের টাকা নগদান বইতে কম লেখা হয়েছে, কত টাকা কম লেখা হয়েছে নিচে লক্ষ্য করি। 10,000 টাকা জমা দিয়েছি, দিয়ে 1,000 টাকা লিখেছি, অর্থাৎ আমি নগদান বইতে লিখেছি 1,000 টাকা, নগদান বইতে লিখেছি কত, 1,000 টাকা, ব্যাংক লিখেছি 10,000 টাকা। 10,000 টাকা চেক জমা দিয়েছি, ব্যাংক যোগ করেছে 10,000 টাকা, আর আমরা যোগ করেছি 1,000 টাকা। তো আমরা কত কম যোগ করেছি, 9,000 টাকা। সেই 9,000 টাকা আবার আমি যোগ করব, এই 9,000 টাকা এইখানে আবার আমি যোগ করব। তাহলে আমি আগে লিখেছিলাম 1,000 আর এখন লিখলাম 9,000, দুইটা সমান সমান হলো। পাওনাদারকে 4,000 টাকার একটি চেক ইস্যু করা হয়েছে, কিন্তু নগদান বইতে ভুলবশত 8,000 টাকা লেখা হয়েছে। এখানেও একটা কাহিনী ঘটেছে, তাই না? বিশেষ করে লক্ষ্য করি ভালো করে। পাওনাদারকে 4,000 টাকার আমি একটা চেক দিয়েছি। 4 আর 8 তো ইংরেজিতে মনে করি, আবার বাংলায় 4 আর 8 একরকম, 8 ইংরেজিতে 8 আর বাংলা 4 তো আবার একরকম, এরকম অনেক সময় ভুল হতেই পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি, পাওনাদারকে 4,000 টাকা প্রদান করেছি চেক। তো ব্যাংক বিয়োগ করবে, কিন্তু ব্যাংক কিন্তু মাইনাস করবে 4,000 টাকা।
কেননা চেক প্রদান করলে তো ব্যাংক থেকে বিয়োগ করা হয়, আর আমরাও বিয়োগ করবো 4,000 টাকা, কিন্তু আমরা ভুলে বিয়োগ করেছি 8,000 টাকা। হায় হায়, কত বড় ভুল! কাহিনীটা কি ঘটেছে লক্ষ্য করো, যে ব্যাংক বিয়োগ করলো 4,000 টাকা, আমরা বিয়োগ করেছি 8,000 টাকা। আমরা কত বেশি বিয়োগ করেছি? 4,000 টাকা বেশি বিয়োগ করেছি, ওই 4,000 টাকা আবার যোগ হবে। তাহলে এই 8,000 আর 4,000 কাটাকাটি করে আমাদের -4,000 দুই দিকে মিলে যাচ্ছে। সেই জন্য আমরা এই সমাধান করার সময় এইখানে কি করব, ইস্যুকৃত চেকের টাকা নগদান বইতে ভুলে বেশি লেখা হয়েছে, এই বাক্যটা লিখব। লেখার পরে 8,000 টাকা লিখেছি ভুলে, 4,000 টাকা বিয়োগ করতে হতো, কিন্তু বিয়োগ করেছি 8,000, তো 4,000 টাকা আমরা বেশি বিয়োগ করেছি। সেই 4,000 টাকা যদি এখন যোগ করি তাহলে আমার দুই দিক সমান সমান হবে। আরেকটা লক্ষ্য করি, পাওনাদারকে 4,000 টাকার একটি চেক ইস্যু করে নগদান বইতে দুইবার লেখা হয়েছে। কাহিনীটা কি ঘটেছে লক্ষ্য করি, আমরা পাওনাদারকে একটা 4,000 টাকা চেক দিয়েছি, তো ব্যাংক তো একবার 4,000 টাকা বিয়োগ করেছে, কিন্তু আমরা দুইবার বিয়োগ করেছি ভুলবশত। কেন বিয়োগ করেছি? এখানে লেখা আছে, দুইবার লেখা হয়েছে, দুইবার ক্রেডিট করা হয়েছে, মানে কি দুইবার বেশি বিয়োগ করা হয়েছে। তো আমরা একবার বিয়োগ করেছি 4,000, আরেকবার বিয়োগ করেছি 4,000। ব্যাংক বিয়োগ করলে একবার, আমরা বিয়োগ করলাম দুইবার। তাহলে এখন ঠিক করতে হলে কি করতে হবে? আমাদের একবার যোগ করতে হবে। এখানে আমাদের যদি 4,000 টাকা আরেকবার যোগ করি, এটা যদি করি, তাহলে এখন এই 4,000 এর এই 4,000 কাটাকাটি হয়ে দুই দিক -4,000 হবে। সেই জন্য আমরা যখন সমাধান করব তখন এই যে এখানে লিখবো, ইস্যুকৃত চেকের টাকা নগদান বইতে ভুলে বেশি লেখা হয়েছে, অর্থাৎ আমরা বেশি বিয়োগ করে ফেলেছি। কত টাকা? 4,000 টাকা দুইবার বিয়োগ করেছি। তাহলে একবার যদি যোগ করি তাহলে আমাদের এই 4,000 কাটাকাটি হয়ে এর সাথে এটা মিলে যাচ্ছে। সেজন্য চেক আমরা ইস্যু করার ফলে যদি দুইবার বিয়োগ করে থাকি নগদান বই থেকে, তাহলে একবার যোগ করতে হবে, সেজন্য যোগ করা হয়েছে। ক্রেডিট করা অর্থ বোঝায় বেশি বিয়োগ করা হয়েছে নগদান বই থেকে, কেননা নগদান বইতে ক্রেডিট করলে ব্যাংক জমা কমে যায়, বিষয়টি মনে রাখবেন। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, আদায়ের জন্য জমাকৃত 5,000 টাকা এখনো আদায় হয়নি। এইবার আমরা বিয়োগের কাছে এসেছি, এতক্ষণ সব যোগ করেছি, সম্ভবত এখন থেকে যেগুলি করব সেগুলো বিয়োগ। তো যোগ বিয়োগের ক্ষেত্রে আমি পূর্বেও বলেছি, কোনো কারণে যদি ব্যাংকে টাকা বেশি থাকে, ব্যাংক জমা যদি বেশি থাকে তাহলে আমরা যোগ করব, আর ব্যাংক জমা যদি কম থাকে তাহলে আমরা বিয়োগ করব। তো এখন এটা দ্বারা কি বোঝায় লক্ষ্য করি, আদায়ের জন্য জমাকৃত 5,000 টাকা চেক এখনো আদায় হয়নি, এটা অন্যভাবে লেখা থাকতে পারে। ব্যাংকে 3,000 টাকা ও 5,000 টাকা দুইটি চেকের মধ্যে দ্বিতীয় চেকটি এই 31শে মার্চ 2020 তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক আদায় হয়নি, অর্থাৎ এই 5,000 টাকা চেকটি ব্যাংক আদায় করতে পারেনি। আদায় করতে যদি না পারে, আমার ব্যাংক জমার পরিমাণ কম আছে। ব্যাংক যদি আদায় করতে না পারে তাহলে আমার ব্যাংক জমার পরিমাণ কম আছে, ব্যাংক জমার পরিমাণ কম থাকলে বিয়োগ হবে। সেজন্য আমাদের আবার সেই পূর্বের ছক, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বিয়োগের ঘরে লিখব। বিয়োগের ঘরে লিখব, কি লিখবো? ভাষাটা এখানে তো অনেক কিছু লেখা, কি লিখবো? আমরা এটা লিখতে পারি, জমাকৃত চেক যা ব্যাংকে বা ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি, এই কথাটা লিখতে পারি। এটার আর এক নাম আছে, সেটা হচ্ছে ট্রানজিটে জমা চেক। ট্রানজিটে জমা চেক অর্থাৎ জমাকৃত চেক যদি আদায় না হয় তাহলে আমার ব্যাংকে টাকা কম থাকে। সেজন্য, কেননা আমরা যখন চেকটা জমা দিয়েছি এই 5,000 টাকা, তখন আমি তো যোগ করেছি, খুব সুন্দর করে আমি তো যোগ করেছি নগদান বইতে, কিন্তু ওদিকে তো ব্যাংক তো যোগ করেনি, সেজন্য আমি আবার মাইনাস করে দিব। তাহলে মাইনাস প্লাসে কাটাকাটি দিয়ে দুই দিক মিলে যাচ্ছে। তাই আমরা এই জমাকৃত চেক যদি আদায় না হয় তাহলে বিয়োগের ঘরে লিখতে হবে। এখানে বিয়োগের ঘরে লিখে যোগ করে আমরা শেষের ঘরে লিখব। আমি একটা একটা করে লেনদেন দেখাচ্ছি, কেননা একটু বড় করে দেখাতে পারছি। সব লেনদেন একসাথে দেখাতে গেলে লেনদেনগুলো ছোট ছোট হয়ে যাবে। আমি তো আজকে অনেকগুলি লেনদেন দেখাবো, 20 থেকে 25টা প্রায়।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বিষয় স্মরণ রাখা উচিত, সেটা হচ্ছে এই লেনদেনটি কিন্তু পরীক্ষায় আসে। ম্যাক্সিমাম প্রশ্নে দেখবে যে জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এই ধরনের একটি লেনদেন আসে। তাই এই ধরনের লেনদেন সবসময় নগদান বইয়ের জেরের সাথে অঙ্ক করার সময় বিয়োগ হবে। আর ব্যাংক বিবরণী নিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে আবার যোগ হবে, তাহলে তো উল্টা হবে। আমি শেষে কথাটা বলবো। ব্যাংকে জমাকৃত 5,000 টাকা প্রাপ্য বিলে এখনো আদায় হয়নি, ওই একই কথা। অর্থাৎ আদায়ের জন্য 3,000 টাকার একটি চেক এবং 5,000 টাকার একটি প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু প্রাপ্য বিলের অর্থ এখনো আদায় হয়নি। উপরের কথাটা আমি আবার বিকল্প অথবা দিয়ে দিয়েছি, কারণ আমি প্রথমে বলেছি আমরা লেনদেন শিখবো 25টা, জানতে পারবো 50টা। আমরা লেনদেন শিখবো 24টা, জানতে পারবো 48টা। যাতে তোমরা বইয়ের সব সমাধান করতে পারো আজকের আমার আলোচনাটি দেখে। সেজন্য লক্ষ্য করি, জমাকৃত প্রাপ্য বিল 5,000 টাকা বিল এখনো আদায় হয়নি। আদায় না হলে ব্যাংকে টাকা কম আছে, কম থাকলে কি হবে? বিয়োগ হবে। ওই সেন্টেন্সটা এইভাবে থাকতে পারে, আদায়ের জন্য 3,000 টাকার একটি চেক, 5,000 টাকার একটি প্রাপ্য বিল জমা দেওয়া হয়েছিল। প্রাপ্য বিলের অর্থ আদায় হয়নি, তাহলে প্রাপ্য বিলের অর্থ যেহেতু আদায় হয়নি, তাই এই 5,000 টাকা বিয়োগ হবে। তাহলে আমরা এখন কি করব? এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা জেরির সাথে এই জমাকৃত প্রাপ্য বিল যা এখনো আদায় হয়নি, তাই বলে বিয়োগের ঘরে লিখবো এই 5,000 টাকা। কেন বিয়োগ করব? আমরা যোগ করেছিলাম কিন্তু ব্যাংক যোগ করেনি, এখন আবার আমরা বিয়োগ করে দিলাম, আমার যোগ বিয়োগে কাটাকাটি করে ব্যাংকের সাথে মিলে গেল। অর্থাৎ ব্যাংকে টাকা কম ছিল, কেননা ব্যাংক তো যোগ করেনি। আর আমি যেহেতু যোগ করেছিলাম আবার আমি বিয়োগ করলাম, তাহলে আমার যোগে বিয়োগে ব্যাংকের সাথে মিলে গেল। সেজন্য জমাকৃত প্রাপ্য বিল, জমাকৃত চেক ব্যাংক যদি আদায় না করতে পারে, তাহলে সেই চেকের টাকা এই নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত থেকে বিয়োগ হবে। ব্যাংক কর্তৃক প্রদেয় বিল বা নোট পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক অনেক সময় আমানতকারীর নির্দেশে প্রদেয় বিল, প্রদেয় নোট পরিশোধ করে। এই সেন্টেন্সটা অন্যভাবে থাকতে পারে, ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ 4,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে এই ক্ষেত্রে আমাদের সমাধান করার সময় লিখবো যে এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত? 26,000 টাকা। এর সাথে বিয়োগের ঘরে লিখবো, ব্যাংক যেহেতু পরিশোধ করেছে, পরিশোধ করলে আমার ব্যাংকে টাকা কমে গেছে। অর্থাৎ ব্যাংক পরিশোধ করেছে কথাটার অর্থ কি বোঝায়? ব্যাংক 4,000 টাকা বিয়োগ করেছে। এখন আমরা তো বিয়োগ করিনি, এই যে বলেছেন নগদান বইতে লেখা হয়নি। নগদান বইতে লেখা হয়নি বলতে বোঝায় যোগও বোঝাতে পারে, বিয়োগও বোঝাতে পারে। নগদান বইতে লেখা হয়নি এর অর্থ এই নয় যে সব যোগ হবে। নগদান বইতে লেখা না হলে দেখতে হবে পড়ে এটা যোগ করার যোগ মতো না বিয়োগ করার মতো। যেহেতু পরিশোধ করেছে তাহলে ব্যাংকে টাকা কমে গেছে, তাহলে আমরাও এখন নগদান বই থেকে যদি কমাই দিই দুদিক সমান সমান হবে। সেজন্য এই বিয়োগের ঘরে লিখতে হবে 4,000 টাকা। এবার পরের লেনদেনটি লক্ষ্য করি, এখানে বলছে ব্যাংক কর্তৃক বিজ্ঞাপন বিল পরিশোধ যা নগদানভুক্ত হয়নি। এটা অন্যভাবে লেখা থাকতে পারে, ব্যাংক কর্তৃক বিদ্যুৎ বিল, ব্যাংক কর্তৃক বিজ্ঞাপন বিল, ব্যাংক কর্তৃক পানি বিল, গ্যাস বিল, এগুলো আমানতকারীর নির্দেশ অনুযায়ী ব্যাংক পরিশোধ করে। তো ব্যাংক থেকে যদি পরিশোধ করে তাহলে ব্যাংক জমা কমে যাবে, তো ব্যাংক জমা কমে গেলে তো বিয়োগ হবে। সেজন্য আমরা এটা সমাধান হবে এই বিয়োগের ঘরে লিখতে হবে ব্যাংক কর্তৃক বিদ্যুৎ বিল পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি বা নগদানভুক্ত হয়নি। কেননা এক্ষেত্রে ব্যাংক যেহেতু 3,000 টাকা বিয়োগ করেছে এই বিদ্যুৎ বিল পরিশোধ বাবদ, আমরা এখন বিয়োগ করব, তাহলে আমাদের দুই দিক মিলে যাবে। এই বিয়োগের ঘরে আমরা যেগুলো লিখছি সেগুলো আবার পরে একসাথে যোগ করে শেষের ঘরে লিখবো, কেননা অনেকগুলি লেনদেন আমি আলোচনা করবো আজকে, সেজন্য পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আলোচনা করছি আমি। পরেরটি লক্ষ্য করি, ব্যাংক কর্তৃক বীমা প্রিমিয়াম পরিশোধ। ব্যাংক থেকে বীমা প্রিমিয়াম পরিশোধ করলে আমার ব্যাংক জমা কমে যাবে, এটা অন্যভাবেও থাকতে পারে এই সেন্টেন্সটা। ব্যাংক কর্তৃক জীবন বীমা কিস্তি পরিশোধ এভাবেও থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই 1,000 টাকা বিয়োগ করব। কেন বিয়োগ করব? ব্যাংক পরিশোধ করেছে, আমার ব্যাংক জমা কমে গেছে। ব্যাংক জমা কমে গেলে আমরা সেটি এই বিয়োগের ঘরে লিখব, যোগের মধ্যে না, বিয়োগের মধ্যে। জীবন বীমা পরিশোধ নগদানভুক্ত হয়নি বলে এই 1,000 টাকা প্রথম ঘরে লিখব।
ব্যাংক কর্তৃক ঋণের কিস্তি পরিশোধ। ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করলে আমার ব্যাংক জমা কমে যাবে, সহজ। এটা অন্যভাবে থাকতে পারে, ব্যাংক কর্তৃক গৃহ নির্মাণ ঋণের কিস্তি পরিশোধ 5,000 টাকা, যা এখনো নগদান বইতে লেখা হয়নি। অর্থাৎ ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা ঋণের কিস্তি পরিশোধ করেছে, ফলে আমার ব্যাংক জমা কমে গেছে। সেজন্য আমি কি করব, এখন এই বিয়োগের ঘরে লিখব ব্যাংক কর্তৃক ঋণের কিস্তি পরিশোধ, যা নগদান বইতে লেখা হয়নি। কত টাকা? 5,000 টাকা। ব্যাংক যেহেতু বিয়োগ করেছে, এই 5,000 টাকা ঋণের কিস্তি বাবদ ব্যাংক বিবরণী থেকে ব্যাংক বিয়োগ করেছে 5,000 টাকা। তাই আমরাও যদি বিয়োগ করি 5,000 টাকা, তাহলে দুই দিক সমান সমান হবে, সেজন্য আমরা এখানে বিয়োগ করব। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ করার অর্থ বোঝায় যে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জের অর্থ বোঝায় ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে, অর্থাৎ আমার ব্যাংক জমা কমে গেছে। কত টাকা? 500 টাকা। এটা অন্যভাবে থাকতে পারে এই লেনদেনটি, যেমন ব্যাংক সেবা খরচ বা সার্ভিস চার্জ বাবদ 500 টাকা কর্তন করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। তো ব্যাংক যেহেতু কর্তন করেছে, অর্থাৎ ব্যাংক থেকে বিয়োগ করেছে 500 টাকা আমার অ্যাকাউন্ট থেকে, তাহলে আমরাও বিয়োগ করব, আমরাও এখন বিয়োগ করব। সেজন্য আমরা এই ছক অঙ্কন করে এই যে লিখব ব্যাংক কর্তৃক চার্জ, ব্যাংক চার্জ, যা নগদান বইতে লেখা হয়নি বলে এই 500 টাকা বিয়োগ করব। কেন বিয়োগ করব? আমার ব্যাংক জমা কমে গেছে। ব্যাংক কর্তৃক সুদ চার্জ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাংক কর্তৃক সুদ চার্জ আর ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর দুইটা কিন্তু আলাদা দুইটা, বিশেষ করে এই লেনদেন। সুদ যদি চার্জ করার অর্থ হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে সুদ বাবদ আমার অ্যাকাউন্ট থেকে বিয়োগ করেছে। সুদ চার্জ বলতে ব্যাংক জমাতিরিক্ত সুদ বোঝায়। তো সুদ চার্জের পরিবর্তে থাকতে পারে এইভাবে, ব্যাংক জমাতিরিক্ত সুদ 1500 টাকা কর্তন করেছে বা চার্জ করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। তো ব্যাংক 1500 টাকা, এই 1500 টাকা ব্যাংক আমার এই হিসাব থেকে চার্জ কেটে নিয়েছে, তাহলে আমরা 1500 টাকা এখন বিয়োগ করব, তাহলে তো দুই দিক সমান সমান হবে। সেই জন্য ব্যাংক যেহেতু চার্জ কর্তন করেছে, তাই আমার ব্যাংক জমা কমে গেছে 1500 টাকা দ্বারা। তাই ব্যাংক কর্তৃক সুদ চার্জ, যা নগদান বইতে লেখা হয়নি, এই বাক্যটা লিখবো আমরা। লেখার পরে এই 1500 টাকা বিয়োগ করলাম নগদান বইয়ের জেরের সাথে, কেননা ব্যাংক বিবরণীর সাথে যেহেতু বিয়োগ করেছে, তাই আমরা বিয়োগ করলাম, দুই দিক সমান সমান হলো। নগদান বইতে প্রাপ্য বিলের অর্থ বেশি লেখা হয়েছে। নগদান বইতে লেখার সময় প্রাপ্য বিলের অর্থ যদি বেশি লেখা হয়, তার একটা উদাহরণ দেখি আমরা, এই যে এখানে দিয়েছি 5000 টাকার একটি প্রাপ্য বিল বা প্রাপ্য নোট ব্যাংক 4800 টাকায় বাট্টা করেছে, কিন্তু নগদান বইতে নোটের সম্পূর্ণ মূল্য দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লেনদেনটা আমরা একটু ভালো করে দেখি, কেননা আমি একজন কলেজে যখন পড়াই, যখন কলেজে শিক্ষার্থীদের পড়াই আমি, তখন খেয়াল করে দেখেছি এই লেনদেনটা শিক্ষার্থীরা আমাকে বারবার প্রশ্ন করে, যার কারণে এই লেনদেনটি তোমাদের মনেও হয়তো একটু জটিল মনে হতে পারে, তাই ভালো করে লক্ষ্য করি। 5000 টাকার প্রাপ্য বিল 4800 টাকায় বাট্টা করা হয়েছে, কিন্তু নগদান বইতে সম্পূর্ণ মূল্য লেখা হয়েছে। অর্থটা কি? অর্থটা হচ্ছে 5000 টাকার একটা প্রাপ্য বিল আমরা যোগ করেছি 5000 টাকা নগদান বইতে, কিন্তু ব্যাংক যোগ করেছে 4800 টাকা। ভালো করে বোঝার চেষ্টা করি। প্রকৃতপক্ষে এই 4800 টাকায় কিন্তু যোগ করতে হবে, কেননা 5000 টাকার ভিতর থেকে 2000 টাকা 200 টাকা বাদ দিয়ে বাকি 4800 টাকা ব্যাংক যোগ করেছে, ব্যাংক যোগ করেছে, কিন্তু আমরা যোগ করেছি কত? 5000। তা আমরা কত টাকা বেশি যোগ করেছি? 200 টাকা। অর্থাৎ 4800 আর 500 দুইটার পার্থক্য হচ্ছে 200 টাকা। সেই 200 টাকা যদি আমি এখন বিয়োগ করি, তাহলে কিন্তু আমার এই যোগ বিয়োগ করে আমার এখানে কিন্তু এই প্লাস 48 হচ্ছে, এখানে 48 হচ্ছে। সেই জন্য আমরা যোগ করেছি 5000, ব্যাংক যোগ করেছে 4800, তাহলে যে 200 টাকা আমি বেশি যোগ করেছি, সেই 200 টাকা আমি বিয়োগ করে দিব। সেই জন্য এইখানে খেয়াল করতে হবে ভালো করে, প্রাপ্য নোট বাট্টা করে নগদান বইতে সম্পূর্ণ মূল্য লেখা হয়েছে। কত টাকা? এই 200 টাকা এখন বিয়োগ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও এই জিনিসটা ভালো করে দেখি, এই লেনদেনটি এখানে কিন্তু 200 টাকা কোথাও নাই,
এই লেনদেনে এক জায়গায় আছে 5,000, এক জায়গায় আছে 4800, 200 টাকা তো নাই। তাহলে 200 টাকা কিভাবে হলো? 5,000 আর 48 এর পার্থক্য, 5,000 আর 4,800 পার্থক্য 200 টাকা, এটা বাট্টা, সেই টাকাটা বিয়োগ হবে এই নগদান বই থেকে। তাহলে আমাদের দুই দিক সমান সমান হবে। ব্যাংক কর্তৃক কমিশন চার্জ, ব্যাংক কর্তৃক কমিশন চার্জ, ব্যাংক কর্তৃক এই ধার্যকৃত কমিশন, এগুলো নগদান বই থেকে বিয়োগ হবে, কেননা ব্যাংক যেহেতু বিয়োগ করেছে সেজন্য এটা আমি যেহেতু সহজ, এর সরাসরি নিচে লিখে দিলাম। ব্যাংক কর্তৃক কমিশন চার্জ নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কমিশন চার্জ করলে আমার ব্যাংক জমা কমে যায়, সেজন্য বিয়োগের ঘরে লিখবো, বিয়োগের ঘরে লিখবো। ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ, এই সেন্টেন্সটি অনেক সময় আসে, তো যে নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক পাওনাদারকে যদি পরিশোধ করে, অর্থাৎ ব্যাংক আমার পক্ষ থেকে, আমার অ্যাকাউন্ট থেকে পাওনাদারকে পরিশোধ করলে আমার ব্যাংক জমা কমে যাবে, সেই জন্য এটা কি করবো? এটা অন্যভাবেও থাকতে পারে। ব্যাংক একজন পাওনাদারকে 12,000 টাকা পরিশোধ করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। তো নগদান বইতে যেহেতু লেখা হয়নি, সেই জন্য আমার ব্যাংক যেহেতু পরিশোধ করেছে, তো আমার ব্যাংক জমা কমে গেছে, সেজন্য আমরা বিয়োগের ঘরে লিখবো। কেন বিয়োগের ঘরে লিখবো? এই যে ঘটনাটা এরকম ঘটেছে, ব্যাংক 12,000 টাকা পরিশোধ করেছে, মানে কি 12,000 টাকা আমার এই ব্যাংক বিবরণী থেকে বিয়োগ করেছে। তাহলে আমরাও যদি 12,000 টাকা বিয়োগ করি, তাহলে দুই দিক সমান সমান হচ্ছে, সেজন্য আমরা 12,000 টাকা এই নগদান বইয়ের জেরের সাথে বিয়োগ করব, কেননা পাওনাদারকে পরিশোধ করার ফলে ব্যাংক টাকা আমার জমা কমে গেছে। ব্যাংকে জমাকৃত চেকের টাকা নগদান বইতে দুইবার লেখা, অর্থাৎ 30, যেমন 3,000 টাকার একটি চেক জমা দিয়ে নগদান বইতে দুইবার ডেবিট করা হয়েছে। দুইবার ডেবিট করা মানে কি দুইবার যোগ করেছি। তা ঘটনাটা কি ঘটেছে একটু লক্ষ্য করি আমরা। ঘটনাটা এরকম ঘটেছে যে ব্যাংকে আমি 3,000 টাকা জমা দিলাম, তো আমি 3,000 যোগ করবো না একবার, আবার ব্যাংকও তো 3,000 যোগ করবে, তবে না দুই দিক সমান সমান হলো। কিন্তু আমরা দুইবার যোগ করেছি, আমরা কি করেছি? দুইবার যোগ করেছি। এখন দুইবার যোগ করেছি, একবার তাহলে নিচেটা যদি কেটে দিই তাহলে সমান সমান হচ্ছে। কাটতে হলে এরকম কাটা যাবে না, আমরা বিয়োগ করে কাটতে হবে। অর্থাৎ আমরা যদি এই 3,000 থেকে আরো 3,000 একবার বিয়োগ করে দিই, তাহলে কিন্তু দুই দিক সমান সমান হবে। 3,000 টাকা জমা দিয়ে আমি 3,000 দুইবার যোগ করেছি, তাহলে একবার বিয়োগ করে দিব, তাহলে আবার মিলে যাবে। সেই জন্য লক্ষ্য করি, এই যে ভাষাটা লিখবে এরকম, জমাকৃত চেকের টাকা নগদান বইতে বেশি লেখা, কত টাকা? এই টাকাটাই লিখবো, 3,000 টাকায় লিখবো বিয়োগের ঘরে, কেননা আমি যেহেতু দুইবার যোগ করেছি, একবার যদি বিয়োগ করি তাহলে কাটাকাটি করে আমার একবার যোগ করার সমান হবে। সেই জন্য আমরা একবার যদি বিয়োগ করি 3,000, তাহলে এই 3,000 কেটে যাচ্ছে, এটা থেকে যাচ্ছে, সেই জন্য এই 3,000 এই যে বিয়োগের ঘরে লিখলাম। ইস্যুকৃত চেকের টাকা নগদান বইতে বেশি লেখা হয়েছে। ইস্যুকৃত চেকের টাকা ইস্যুকৃত চেক নগদান বইতে লেখা হয়নি বা কম লেখা হয়েছে, মানে আমি চেক পাওনাদারকে দিয়েছি কিন্তু লিখি নাই। সেটা অন্যভাবে থাকতে পারে এই সেন্টেন্সটি পরীক্ষায়। একজন পাওনাদারকে 10,000 টাকার চেক ইস্যু করা হয়েছে, কিন্তু নগদান বইতে 7,000 টাকা লেখা হয়েছে। অর্থাৎ পাওনাদার একজন আমার কাছ থেকে চেক নিয়ে গেছে, তাকে দিয়েছি কত টাকা চেক? তাকে দিয়েছি 10,000 টাকার চেক। তো ব্যাংক তো বিয়োগ করবে 10,000 টাকা, কেননা চেক যাকে দিবে সে তো এই 10,000 টাকায় ব্যাংক থেকে তুলে নিবে, কিন্তু আমি ভুলে বিয়োগ করেছি 7,000 টাকা। তাহলে ব্যাংক বিয়োগ করলো 10,000, আমি বিয়োগ করলাম কত? 7,000। তো আমি কত কম বিয়োগ করেছি? 3,000 টাকা কম বিয়োগ করেছি। এই 3,000 টাকা মানে আবার যদি বিয়োগ করি তাহলে দুই দিক সমান সমান হবে। সেই জন্য আমরা এখন কি করব? সমাধান করার সময় এই বিয়োগের ঘরে লিখবো ইস্যুকৃত চেকের টাকা নগদান বইতে কম লেখা হয়েছে। কত টাকা কম লেখা হয়েছে? এই 3,000 টাকা। সেই জন্য এই 3,000 টাকা বিয়োগ হবে। 10,000 টাকা বিয়োগ করার কথা ছিল, ভুলে আমি বিয়োগ করেছি 7,000। কত কম বিয়োগ করেছি? 3,000। এই 3,000 আবার যদি আমি এখানে বিয়োগ করি তাহলে আমার দুই দিক সমান সমান হচ্ছে। আমি নিচেরটা কিন্তু তোমাদের অঙ্কের অংশ না, নিচেরটা আমি রাফ দেখাচ্ছি বোঝানোর জন্য। অঙ্কের অংশ কিন্তু উপরেরটা। তোমরা
এক একটা ছক এক একবারে যে দেখাচ্ছি আমি, তোমরা এইভাবে করবে না, তোমরা ধারাবাহিকভাবে লিখে যাবে অঙ্ক করার মতো। আমি বোঝানোর জন্য এটি শেখাচ্ছি। আর মাত্র কয়েকটা লেনদেন আছে, আমরা একটু ধৈর্য ধরলে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। লক্ষ্য করি, ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত বা অমর্যাদা হয়েছে, এই লেনদেনটি অনেক সময় পরীক্ষায় আসে। অমর্যাদা মানে ব্যাংকে জমা দিয়েছিলাম, তখন আমরা যোগ করেছিলাম, কিন্তু ব্যাংক সেটা প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ ব্যাংক যোগ করতে পারেনি। তার অর্থ হচ্ছে ব্যাংকে জমা কম আছে। সেজন্য আমরা কি করব, আমরা ঘটনাটা কি ঘটেছে লক্ষ্য করি। আমি যখন চেকটা জমা দিয়েছি, এই যে জমাকৃত 10,000 টাকা চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে, বা এনএসএফ চেক, যা নগদান বইতে লেখা হয়নি। এনএসএফ চেক মানে নো সাফিসিয়েন্ট ফান্ড। বিভিন্ন কারণে চেক প্রত্যাখ্যান হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে এনএসএফ, মানে আমি 10,000 টাকার একটি চেক দিয়েছি, আমার অ্যাকাউন্টে হয়তো 10,000 টাকা নাই, সেটাকে বলা হয় এই এনএসএফ চেক এর মাধ্যমে প্রত্যাখ্যান, অর্থাৎ নো সাফিসিয়েন্ট ফান্ড, পর্যাপ্ত টাকা নাই আমার অ্যাকাউন্টে। তাহলে এনএসএফ লেখা থাকলে বুঝতে হবে প্রত্যাখ্যান হয়েছে অঙ্কের মধ্যে। তাহলে প্রত্যাখ্যান হলেই নগদান বইয়ের জেরের সাথে এই বিয়োগের ঘরে লিখতে হবে। প্রত্যাখ্যাত চেক যা নগদান বইতে লেখা হয়নি, কত টাকা? এই 10,000 টাকা। এখন তোমাদের মনে হতে পারে কেন বিয়োগ করবো, তাই না? লক্ষ্য করি, চেকটা যখন ব্যাংকে আমি জমা দিয়েছি, তখন কিন্তু আমি নগদান বইতে যোগ করেছি 10,000 টাকা যোগ করেছি। এখন এই চেকটা ব্যাংক কিন্তু আদায় করতে পারেনি, তাহলে কি ব্যাংকে কি যোগ হয়েছে? হয়নি। ব্যাংক কিন্তু সাথে সাথে যোগ করবে না, ব্যাংক ওই চেকের টাকা কালেকশন করে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কালেকশন করে তারপরে না জমা করবে। তাহলে ব্যাংক যেহেতু আদায় করতে পারেনি, প্রত্যাখ্যান হয়েছে, তাহলে আমরা আবার বিয়োগ করে দিব। কেন বিয়োগ করে দিব? ওই চেকের টাকা আমি যোগ করেছিলাম, ব্যাংক যোগ করেনি, ব্যাংকে আমার জমা কমে গেছে, সেজন্য আমরা কি করব? বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমার মিলে যাবে দুই সাইড, এখানে যোগ বিয়োগ করে শূন্য হবে। অর্থাৎ জমাকৃত চেক যদি প্রত্যাখ্যান হয়, নগদান বই জেরের সাথে বিয়োগ হবে। কেন বিয়োগ হবে? ব্যাংকে টাকা কম আছে, কিন্তু আমরা যোগ করে বেশি করেছিলাম, যেটুকু বেশি করেছিলাম সেটা বিয়োগ করে দুই দিক মিলাই দিলাম। ব্যাংকে বাটাকৃত বিল প্রত্যাখ্যান বা অমর্যাদা, যেমন 5,000 টাকার 3 মাস মেয়াদি একটি বিল প্রাপ্য নোট 10% বাট্টায় ব্যাংকে বাট্টা করা হয়েছিল, যা মেয়াদ শেষে প্রত্যাখ্যান হয়েছে। মেয়াদ শেষে কি হয়েছে? প্রত্যাখ্যান হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের ঘটনাটা কি ঘটেছে? প্রত্যাখ্যান হলে তো বিয়োগ হবে, প্রাপ্য বিলও যদি প্রত্যাখ্যান হয় সেটাও কিন্তু বিয়োগ হবে। তো এইখানে আমরা এই বিয়োগের ঘরে লিখব বাট্টাকৃত প্রাপ্য নোট যা প্রত্যাখ্যাত হয়েছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে 10% কেটে লিখবো নাকি 5,000 টাকা লিখবো? প্রত্যাখ্যান হলে কিন্তু বিলের পূর্ণ মূল্য 5,000 টাকা দ্বারা ব্যাংক কিন্তু এখন আমার অ্যাকাউন্ট থেকে বিয়োগ করে দিবে যদি প্রত্যাখ্যান হয়। তো প্রত্যাখ্যান হওয়ার সাথে সাথে ব্যাংক যেহেতু 5,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে বিয়োগ করে দিছে, সেজন্য আমরাও বিয়োগ করব 5,000 টাকা। আবারও বলি, প্রাপ্য বিল যদি বাট্টা করা হয়, যেমন এটা 3 মাসের বাট্টা কত ছিল? 3 মাসের বাট্টা যাই থাকুক না কেন, হিসাব করতে গেলে সময় লাগবে। 10% হিসাব করে এই 3 দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ করলে 3 মাসের বাট্টা বের হবে। তো সেই বাট্টা বাদ দিয়েও তো একটা টাকা হয়, সেটা আমরা যখন লিখেছিলাম তখন লিখেছি, কিন্তু এখন প্রত্যাখ্যান হলে এই বিলের যে পূর্ণ মূল্য সেটাই আমরা এখন বিয়োগের ঘরে লিখব। এখানে যদি থাকতো 5,000 টাকার প্রাপ্য বিল 4,800 টাকায় বাট্টা করা হয়েছিল, পার্সেন্টেজ না থেকে 5,000 টাকার প্রাপ্য বিল 4,800 টাকায় বাট্টা করা হয়েছিল, এখন সেটি প্রত্যাখ্যান হয়েছে, তাহলেও কিন্তু আমরা 5,800 টাকা এখানে লিখতাম না, এখানে লিখতাম এই 5,000 টাকা। কেননা প্রত্যাখ্যান হলে বিলের পূর্ণ মূল্য লিখতে হয়, বিষয়টি মনে রাখবো। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর এবং চার্জ কর্তন এত টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় একই লেনদেনের মধ্যে একটার মধ্যে দুইটা থাকে, যেমন এইখানে আছে। তো আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে আজকে 25টা লেনদেন শেখাবো, কিন্তু 25টা না, আজকে আরো বেশি এক্সট্রা কিছু আমি বোনাস হিসেবে বা 28টার কাছাকাছি লেনদেন তোমাদের শেখাবো, কিন্তু একটার মধ্যে আবার দুইটা করে আছে, তাহলে আমরা মোট 30টা করে শিখতে পারবো লেনদেন। লক্ষ্য করি, ব্যাংক কর্তৃক মঞ্জুর 1,000 টাকা, চার্জ 500 টাকা। তো ব্যাংক মঞ্জুর যেটি করেছে সেটা আমরা কি করব? এই যোগের ঘরে লিখব। এই যে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ এই 1,000 টাকা,
আর ধার্যকৃত চার্জ 500 টাকা বিয়োগের ঘরে লিখবো 500 টাকা। আবারও বলি, এখানে ব্যাংক সুদ মঞ্জুর করেছে 1000 টাকা, যেটি আমরা যোগের ঘরে লিখবো, কেননা সুদ মঞ্জুর করলে ব্যাংক জমা বৃদ্ধি পায়, চার্জ কর্তন করলে ব্যাংক জমা কমে, তাই বিয়োগের ঘরে লিখবো। এবার আসি ডেবিট মেমোরেন্ডাম ও ক্রেডিট মেমোরেন্ডাম সম্পর্কিত। ব্যাংক মেমোরেন্ডাম অঙ্কের মধ্যে খালি বলা আছে ডেবিট মেমোরেন্ডাম, ডেবিট ব্যাংক সার্ভিস চার্জ এত, ক্রেডিট ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় এত। এটার সমাধান কি হবে? এই ধরনের প্রশ্ন অনেক সময় পরীক্ষায় থাকে, তাই আমরা এগুলা একটু দেখি, তো এই ক্ষেত্রে ডেবিট মেমোরেন্ডাম মানে হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম দ্বারা ব্যাংক আমার অ্যাকাউন্টে ডেবিট করেছে, মানে ব্যাংক জমা কমে গেছে, সেজন্য আমরা কি করব, এই সার্ভিস চার্জটা বিয়োগে লিখবো আর লভ্যাংশ আদায়টা যোগে লিখবো। এই যে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5000 টাকা, এটা যোগের ঘরে লিখবো, কেননা ক্রেডিট মেমোরেন্ডাম দ্বারা আমার ব্যাংক জমা বৃদ্ধি পায়, আর ডেবিট মেমোরেন্ডাম দ্বারা সার্ভিস চার্জ দ্বারা ব্যাংক জমা কমবে, সেজন্য ব্যাংক কর্তৃক সার্ভিস চার্জ কর্তন যা নগদের মধ্যে লেখা হয়নি বিয়োগের ঘরে লিখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমি 28টা লেনদেন তোমাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি এই লেনদেনের মধ্যে তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের প্রায় সকল লেনদেন চলে এসেছে। তো এগুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করো, কোনটা যোগ হয় কোনটা বিয়োগ হয়, আমার আসল উদ্দেশ্য হচ্ছে আজকের এই অঙ্কটা শেখানোর, যে কোন কোন লেনদেন যোগ হয় কোনগুলো বিয়োগ হয়, ব্যাখ্যা সব বিস্তারিত আলোচনা করা। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এবার আমরা সবার শেষে কি করব, লক্ষ্য করি। নগদান বই মোতাবেক ব্যাংক জমা যে ছিল 26,000 টাকা, তারপর আমরা যোগ বিয়োগ লিখেছি, যোগের মধ্যে অনেকগুলো লেনদেন আমরা লিখেছি, সেই লেনদেন মনে করি এখানে আমার 10-12টা লেনদেন আছে, যদিও আমি দুইটা দেখাইছি জায়গা সংক্ষিপ্ততার কারণে, কিন্তু এখানে সব যোগের গুলি আমি লিখেছি। এবার কি করবো, এখানে দাগ দিব, দাগ দিয়ে সবগুলো যদি যোগ করি 66,000 হবে। তোমরা যদি অঙ্কটি আমার সাথে করো তাহলে কি সব যোগ করে এখানে যতগুলো আইটেম ছিল সবগুলো যোগ করে 66,000 টাকা হবে। ভুলও হতে পারে, আমার আশা করি সঠিক হবে, যদি ভুল না হয় তাহলে ঠিক আছে। আমার মেন উদ্দেশ্য শেখানো, টাকা মেন না, তারপরেও আশা করি যোগফল ঠিক থাকবে। তোমরা যদি এই অঙ্কটি আমি প্রথম থেকে যা করাইলাম ঠিক মতো নিজে নিজে করো। এবার বিয়োগের গুলো আমরা অনুরূপ ভাবে লিখবো। এবার না, আরেকটা কাজ করবো আমরা এখানে, এবার এই 26,000 আর এই 66,000 যোগ করে দুইটা যোগ করে সম্ভবত 92,000 হবে। 6 6 12 2 হাতে থাকে 1 3 আর 6 9 92,000। এই 92,000 এর পাশে কিছু লেখার দরকার নেই। এবার বিয়োগ সমূহ আমরা লিখবো, যত বিয়োগ ছিল বিয়োগগুলো এখানে লিখবো। বিয়োগ তো অনেক আইটেম ছিল, সেই বিয়োগগুলি সব এখানে লিখেছি আমরা এতক্ষণ ধরে। সেই লেনদেনগুলি নিচে দাগ দিয়ে সবগুলো যোগ করে এখানে নিব, সম্ভবত 60,000 হবে, 60,000 টাকা হবে মেবি। তোমরা চোখ যোগ করে দেখো অঙ্কটা সমাধান করার সময়। এবার নিচে একটা দাগ দিব, এই 92,000 থেকে 60,000 বিয়োগ করে এখানে লিখবো। একটা জিনিস মনে রাখবে, এইগুলা ব্র্যাকেটের মধ্যে হবে না বিয়োগ করার সময়, কিন্তু এইটা ব্র্যাকেটে হবে, কারণ এটা থেকে এটা বিয়োগ করছি সেজন্য ব্র্যাকেটে হবে। এটা থেকে এটা বিয়োগ করে 32,000 হলো। এবার নিচে ডাবল দাগ দিব, ডাবল দাগ দেওয়ার পরে এই সোজা লিখবো ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। অঙ্ক শুরুতে বলেছিলাম আমরা এই অঙ্কটা এতগুলি লেনদেন নিয়ে আমরা অঙ্ক সমাধান করার পর এই 26,000 টাকা দিয়ে অঙ্ক শুরু করলে উত্তর হবে 32,000। অর্থাৎ নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 26,000 দিয়ে অঙ্ক শুরু করলে সবকিছু যোগ বিয়োগ করার পরে আমাদের অ্যান্সার হবে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 32,000। সেজন্য এখানে লেখা হয়েছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। আরেকটা কথা বলেছিলাম, এই ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত যদি উপরে লিখি, অর্থাৎ এই 26,000 টাকা এই 32,000 টাকা যদি আমরা উপরে লিখি তাহলে যোগ বিয়োগ করে শেষে উত্তর হবে 26,000 টাকা। যেমন লক্ষ্য করি, আমরা একটু দেখাচ্ছি, এই যে আমি এখানে দেখাচ্ছি, এই 32,000 টাকা যদি নিয়ে যদি অঙ্ক শুরু করি তাহলে এতক্ষণ আমি যেগুলা যোগের মধ্যে লিখেছি সেগুলো লিখবো এখন বিয়োগের মধ্যে, আর এতক্ষণ আলোচনায় আমি যে বিয়োগের মধ্যে যেগুলো লিখেছি সেগুলো লিখবো যোগের মধ্যে। কেননা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার অঙ্ক শুরু হলে ব্যাংকে জমা বৃদ্ধি পেলে বিয়োগ হবে, ব্যাংকে জমা কম থাকলে যোগ হবে। আমি আবারও বলি, এতক্ষণ যেগুলো যোগ করেছি সেগুলো এখন বিয়োগে যাবে, আর এতক্ষণ আমরা যেগুলা বিয়োগ করেছি সেগুলো যোগের ঘরে যাবে। অর্থাৎ আমরা এখানে যোগের মধ্যে লিখব, লেখার পরে এটা যোগ করে এখানে হবে তখন 60,000 টাকা। কিছুক্ষণ আগে কিন্তু বিয়োগের ঘরে ছিল 60,000, সেটা এখন এই যোগের মধ্যে যাবে ওই লেনদেনগুলি সব। এখানে দাগ দিব,
যোগ করে এখানে লিখবো কত, 92,000 টাকা হচ্ছে, এখানেও 92,000 টাকা হচ্ছে। 92,000 টাকা নাও হতে পারে, কাকতালীয় ভাবে মিলে গেছে। আর বিয়োগের ঘরে লিখবো কোনগুলো, আগে যেগুলো যোগ করেছিলাম সেগুলো এখন বিয়োগ করব। তো বিয়োগের ঘরে এখানে লিখে যোগ করে আবার এখানে লিখবো 66,000 হবে। 92,000 থেকে 66,000 বিয়োগ করে আমাদের এখানে হবে সম্ভবত 26,000 টাকা। এবং এই 26,000 টাকা থেকে ডাবল দিয়ে পাশে লিখবো নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। অর্থাৎ ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু করে যোগ বিয়োগ করে, অর্থাৎ উল্টা নিয়মে অঙ্ক করে আমাদের যে উত্তর হবে সেটা হবে এই নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। একটা নিয়ে অঙ্ক শুরু করলে আরেকটার সাথে মিলে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক লম্বা আলোচনা করেছি আজকে। আশা করি এই ক্লাসটি যদি তোমরা বারবার দেখার মাধ্যমে এই বিভিন্ন বিষয় বোঝার চেষ্টা করো তাহলে তোমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর যে কোনো অঙ্কের সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর সৃজনশীল প্রশ্নের কিভাবে সমাধান করতে হয় এবং ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত জাবেদা কিভাবে করা যায় সেগুলি আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই করোনাকালীন সময় সবাই সাবধানে থাকবে এবং বাইরে গেলে সব সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবে। খোদা হাফেজ।